বাংলাদেশ জামাত ইসলাম বিএনপির যেগুলো আছে এইগুলোকে ঝেড়ে মুছে ধাক্কা দিয়ে এগুলোকে পার্টিতে থেকে জামাতে ভোট দিবে, পার্টিতে থেকে জামাতের পারপাস সার্ভ করবে, পার্টিতে থেকে তারা তাদের সংগঠন গোছাবে আমার পার্টিতে থেকে, যেটা আওয়ামী লীগে করেছে, এইটা হতে দেওয়া যাবে না। এই জন্য আমি বিএনপি করি, আমি একটা সাধারণ মানুষ, আমার সাধারণ প্রত্যাশা হচ্ছে আমি জামাতমুক্ত বিএনপি চাই। কোনো গুপ্তচর, কোনো সুপ্ত জামাত ইসলাম বিএনপিতে থাকুক, এটা আমার প্রত্যাশা না। একজন পোড় খাওয়া রাজনৈতিক যোদ্ধা হিসেবে বিএনপির প্রতি আপনার পরামর্শ কি? বিএনপির প্রথম পরামর্শ হবে যে বিএনপিকে তো পরামর্শ দেওয়ার যোগ্যতা, সক্ষমতা কি সাংগঠনিক পজিশন আমার নাই। তো আমি একটা রাষ্ট্রের নাগরিক হিসেবে আমি বলতে চাই যে সরকার হিসেবে যেমন শক্তিশালী হতে হবে, তার পরিপূরক সংগঠনকেও ব্যাপকভাবে শক্তিশালী করতে হবে। একটা ঝাপটা সরকারের আসার সাথে সাথে সংগঠন যাতে সেটা মোকাবেলা করতে পারে। পুলিশ বাহিনী দিয়ে আমি কোনো মোকাবেলা করতে চাই না, আর্মি র্যাব দিয়ে আমি মোকাবেলা করতে চাই না। আমি সংগঠন দিয়ে সাংগঠনিক মোকাবেলা করাটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি। এই জন্য আমাদের সংগঠন এই বাংলাদেশ জামাত ইসলাম বিএনপির যেগুলো আছে এইগুলোকে ঝেড়ে মুছে ধাক্কা দিয়ে এগুলোকে পার্টিতে থেকে জামাতে ভোট দিবে, পার্টিতে থেকে জামাতের পারপাস সার্ভ করবে, পার্টিতে থেকে তারা তাদের সংগঠন গোছাবে আমার পার্টিতে থেকে, যেটা আওয়ামী লীগে করেছে, এইটা হতে দেওয়া যাবে না। এই জন্য আমি বিএনপি করি, আমি একটা সাধারণ মানুষ, আমার সাধারণ প্রত্যাশা হচ্ছে আমি জামাতমুক্ত বিএনপি চাই। কোনো গুপ্তচর, কোনো সুপ্ত জামাত ইসলাম বিএনপিতে থাকুক, এটা আমার প্রত্যাশা না। কারণ সারা জীবন আমি লড়াই করে আসছি, আমি নিজে একজন আমি সলিড বিএনপি চাই এবং শক্তিশালী বিএনপি চাই। সাংগঠনিকভাবে সরকারকে আমি অধিকতর শক্তিশালী হিসাবে দেখতে চাই। জায়েমা রহমানকে নিয়ে আপনার মন্তব্য আমরা জানতে চাই। অনেকেই বলেন তিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। দেখেন, বাংলাদেশে জায়েমা রহমান ছোটোবেলা থেকে অনেক ত্যাগ তিতিক্ষা, কষ্ট এবং অনেক সংযোজন বিয়োজনের ভিতরেও সে বড় হয়েছে। যেমন সে তার চাচাকে হারিয়েছে, তার দাদিকে সে জানের চেয়ে বেশি ভালোবাসে, তার দাদির জান সে, অথচ সেই দাদির কাছে 15 বছর সে থাকতে পারেনি, স্বাভাবিকভাবে আসতে পারেনি, দাদির পাশে বসতে পারেনি। দাদি ওখানে গেলে তার সাথে দেখা হয়েছে, কারণ তাদের নির্বাসিত জীবন। তো সেটার তো স্বাদ দাদির কাছে যেভাবে এই 3টা বাচ্চা, আমরা পারিবারিকভাবে জড়িত যারা আমরা জানি, এই 3টা বাচ্চা দাদির কাছে যেভাবে গায়ে ঘেঁষে মানুষ হয়েছে এবং দাদি যেভাবে গায়ে গায়ে এদেরকে রাখছে, এদের একজনের গায়ের গন্ধ আরেকজনের পরিচিত, এদের আরেকজনের কাপড় খুঁজতে সময় লাগবে না, নাক দিলে বুঝতে পারবে এটা দাদির কাপড় না জায়মার কাপড় না আরও 2টো মেয়ে আছে কোকর তাদের। তো এইরকমভাবে মানুষ হওয়ার পর সে একটা ছোটোবেলা থেকে স্ট্রাগল, ত্যাগ, নির্বাসিত জীবন, আপনজনকে না পাওয়ার বেদনা, চাচা হারালো, দাদি হারালো, যখন চাচাকে দেখতে ইচ্ছা হয়েছে চাচাকে পায়নি, মৃত্যু সংবাদ শুনছে। এবং সে খুব সাধারণ, সিম্পল। আমি দেখেছি ব্যক্তিগতভাবে তার সাথে আমার এখনও আলাপ পরিচয় কিছু হয় নাই। আমি তার সব কিছু দেখে শুনে যেটা বুঝেছি, সে বাংলাদেশের জন্য একটা যুগোপযোগী মেয়ে এবং বিএনপির যে কৃষ্টি, কালচার, রাজনৈতিক শিষ্টাচারটা ধারণ করে, যে সাধারণত্ব, সিম্পলিসিটি, সেটা তার ভিতরে বিদ্যমান। অতএব অদূর ভবিষ্যতে প্রধানমন্ত্রী জায়েমা রহমানকে তারেক রহমান সাহেবের পরবর্তী পর্যায়ে নেতৃত্ব তো সেই আসবে এবং আমরা তো মাইন্ডসেট আছে আমাদের, এবং আমরা মেনে সেটা আমাদের ভালো লাগছে, মানতে খুব সুবিধা হচ্ছে যে আমাদের অদূর ভবিষ্যতের প্রধানমন্ত্রীও সামনে আছে আর বর্তমান প্রধানমন্ত্রী আমাদের দেশ চালাচ্ছে। এটা আমরা আমাদের নিজেদের চোখকে আমরা ধন্য মনে করি এবং ওনার প্রধানমন্ত্রিত্ব আমরা দেখে যেতে পারবো কিনা জানি না, আমাদের তখন বয়স কত হবে, বাঁচব কিনা সেটাও জানি না। তবে আগাম প্রধানমন্ত্রী হিসেবে শুভ বার্তা থাকলো। আপনার স্বামী জনাব হারুনুর রশিদ নির্বাচন হেরে যাওয়ার কারণ কি বলে মনে করেন? এখানে হেরে যাওয়ার কারণ হচ্ছে প্রশাসনিক অ্যারেঞ্জমেন্টের হারা। এটা আমি আমার যতগুলো টকশো এই 1.5 বছর ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা থাকা অবস্থায় আমি যতগুলো টকশো করেছি, প্রত্যেকটাকে দফায় দফায় আমার কারণগুলো উল্লেখ করা আছে। যেমন একবার জুলাই আগস্টের পর থেকে ওখানে টোটাল সেট আপটা জামাতের করে নিয়েছিল।
একটা ধরেন এগ্রিকালচারের ডিডি থেকে শুরু করে, ইসলামিক ফাউন্ডেশনের ডিডি থেকে শুরু করে, ডিসি থেকে শুরু করে, আপনার হাসপাতালের ডাক্তার, তারাও ইসলামী ছাত্র শিবিরের ক্যাডার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। তারপরে আপনার ওইখানে যা আছে মোট কথা, সিভিল সার্জন অফিসে সিভিল সার্জন, তারপরে এটা করলো তারা প্রশাসনিক সেট আপ। তারপর ওখানে সাব্বির নামে একজন ছিল প্রধানমন্ত্রী দপ্তরের এপিএস, সে যে ফিতা কাটে ডিসিরা যে তার পাশে বসে থাকে, টোটাল ওখানকার সিটগুলো নেয়ার জন্য 1.5 বছর যাবত তাকে ওখানে জামাত ইসলাম নিয়োগ দিছে, এবং সে ডক্টর ইউনুসের সাথে গ্রামীণ ব্যাংকে চাকরি করছে, চাকরি করে ওখানে তারপরে তাকে এই প্রমোট করছে। এখানে সবচেয়ে দুঃখজনক যে প্রথম ডিসিটা জামাত ইসলামের একবারে শিবিরের কর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যোলজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তাকে যখন উইথড্র করলো তখন একজন জেলা প্রশাসক ওখানে দিলেন, মাত্র 15 দিনের জন্য তাকে দিছে। জামাত ইসলামেরই সংবাদপত্র নয়া দিগন্তে রিপোর্ট করা হলো যে উনি ডেপুটি অফিসার শেখ হাসিনার দপ্তরে ছিলেন। এই একটা ইউজ করে রাত 3টার সময় তাকে প্রত্যাহার করা হচ্ছে, আর একটা জামাত ইসলামকে পাঠানো হচ্ছে, আর একটা জামাত এস্টাবলিশ করে। তাহলে ওই যে মানে সেকেন্ড যে ডিসি, তার সাথে 15 দিন ওরা বুঝে গেছে যে তারা আকাম কোকাম, তাদের যে ম্যানিপুলেটিং এটা করতে পারবে না। হ্যাঁ, ডিজাইনের ইলেকশন ওখানে হবে না ওনাকে দিয়ে। তো ওনাকে দিয়ে ডিজাইনের ইলেকশন যদি না হয় তাহলে ওনারা রাখবেন কেন? আর ওই সিট তো ওরা নেবেই, ডিটারমাইন্ড তারা। তো স্বাভাবিক কারণে তখন ওই রাত্রে 3টার সময় কী এমন ঘটনা ঘটলো যে ওই জেলা প্রশাসককে প্রত্যাহার করলো স্ট্যান্ড রিলিজ, এবং আর একটা শিবিরকে ওখানে পাঠানো হলো, আর একটা জেলা প্রশাসক শিবির তাকে পাঠানো হলো। বড় দলে মূল্যায়ন অবমূল্যায়নের কথাটা খুব মানে আপেক্ষিক। মানে এখানে ব্যাপারে কি যে পারলে দল করতে হবে, না পারলে করো না, ভালো লাগলে করো, না হলে না। বৃহৎ দলগুলোর এই ধরনের, কারণ লক্ষ লক্ষ কর্মী থাকে, স্বাভাবিক কারণে একবার অবমূল্যায়িত হয়ে গেলে 8 বছর দেখা যাচ্ছে 15-16 বছরের কোনো কাউন্সিলই নাই, তাহলে মূল্যায়িত করার কোনো ইয়া নাই। এটা একটা ব্যাপার। আর মেয়েদের একটা ব্যাপার, যেটা মেয়েরা তো একজন আরেকজনের প্রতি বেশি জেলাসি হয়ে যায়, আর সবাই একজনকে একটা পোস্ট দিলে সবাই তার পিছনে লেগে যায়, এবং সবাই মনে করে আমরা সেম পোস্টের উপযোগী, উপযুক্ত, ওটা আমারই প্রাপ্য, এরকম একটা ধারণা মেয়েদের, প্রত্যেকটা মেয়ের ভিতরে বহন করে। যার কারণে হয় কি যে মেয়েদের পোস্ট দেওয়ার আগে দলকে অনেক চিন্তা ভাবনা করে পোস্ট দিতে হয়। যেমন এখানে প্রথমেই সম্পাদক হওয়ার মতো পরিস্থিতি, পজিশন, কোয়ালিটি, কন্ট্রিবিউশন এগুলো ছিল আমার, কিন্তু সেখানে সম্পাদক দিল না। এটা না দেওয়ার কারণ হচ্ছে আমি আসলে মানবাধিকার সম্পাদকটা চেয়েছিলাম। মানবাধিকার সম্পাদকটা এই কারণে আমার প্রত্যাশা ছিল যে আমি শেখ হাসিনা ওয়াজেদের যে কোনো জায়গায় মানবাধিকার লঙ্ঘন হলে সেখানে যে একটা পলিটিক্যাল স্ট্যান্ড নিয়ে যে প্রোগ্রাম করা এবং সেটাকে কাজে লাগানো ইস্যুসটাকে, সেইটার কারণে আমার হচ্ছে ইয়ে ছিল। তো এইখানে দেখা গেল বর্তমান আইনমন্ত্রী, তৎকালীন অ্যাটর্নি জেনারেল, তার মানবাধিকারের চয়েস, তো তাকে যে মানবাধিকার চয়েসে তাকে দেবে, তাহলে সেটা একটু যদি বলতো যে মানবাধিকার ওনাকে ছাড়া দেওয়া হবে না, তাহলে একটা অল্টারনেটিভ সম্পাদকের ব্যাপার বলা হতো। ওই মানবাধিকারটাকে মাথায় রেখে তার সহ বানায় দিল আমাকে। তো সহ বানায় দেওয়ার কারণে স্বাভাবিক কারণে রাজনীতিতে একটা সিনিয়রিটি, কন্ট্রিবিউশন, অবদান, সক্রিয়, নিষ্ক্রিয়, এগুলো তো ব্যাপার থাকে। তো ইন্টারনালি যারা রাজনীতি করে তাদের ভিতরে উনি একজন, আর ওপেনলি আমি রাজনীতি করি সেটা আমি একজন। এখন ওনার সহকারী হয়ে কাজ করা আমার পক্ষে পসিবল হয়নি। স্বাভাবিক কারণে এই পোস্টটা তখন যে পোস্টগুলো দিছে সবাইকেই সহ সম্পাদক, 2টো মেয়েকে শুধু সম্পাদক দিছে, ঠিক আছে। তো এই গণহারে সহ সম্পাদক দিয়ে দিছে, তো সেই হিসেবে সহ সম্পাদক আমিও গণহারে পেয়েছি। এখন এই সহ সম্পাদক পোস্ট নিয়ে তো মঞ্চে বক্তব্য রাখা যায় না, কোনো মিটিংয়ের একটা সুন্দর বক্তৃতা রাখলে যে লাইমলাইটে আসে, যে কর্মীদের প্রত্যাশা পূরণ হয়, সেটা তো সুযোগ থাকে না। তো জাস্ট ওই আমাদের কর্মীদের যাদের বড় পোস্ট আছে, ছোট জুনিয়ররা অঙ্গ সংগঠনের বড় পোস্ট, সভাপতি অথবা সেক্রেটারি, তখন ওরা বক্তব্য রাখে, আমরা কর্মীর ইয়েতে বসে বসে শুনি। এই হচ্ছে বিষয়টা।
জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত চেঞ্জ টিভি.প্রেস সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভি সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদ নেই।